Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইটের ৯৮তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আর এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার ঘটনা কিন্তু আমরা গত হরর নাইট এপিসোড অর্থাৎ আমাদের হরর নাইটের ৯৭তম আয়োজনেও প্রচার করেছিলাম। তার নাম মোহাম্মদ জিল্লুর রহমান। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশালের বৈলর এলাকায়। আজকের ঘটনাটিও ওই ত্রিশাল এলাকারই। ঘটনায় চলে যাবার আগে যে কথাগুলো সবসময় বলি, এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, আর ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের জানা সত্য ভয়ের ঘটনা লিখে বা রেকর্ড করে আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। তারপরেও বলছি AFNANTHEHORRORWORLDBD afnanthehorrorworldbd@gmail.com। ঘটনা কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান্স বি নামে, সেটার লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করলেই আপনারা ওই চ্যানেলে চলে যেতে পারবেন, সেখানেও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, আপনারা বেশি বেশি করে আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবেন, এই অনুরোধ সবসময় আমরা করি। কেননা যখন আরও অনেক মানুষের কাছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড পৌঁছাবে, যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন, তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তারা আমাদের চ্যানেলের ঘটনাগুলো যখন শুনবেন, তখন তাদের সাথে ঘটে যাওয়া বা তাদের জানা সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে বেশি করে পাঠাতে উৎসাহিত হবেন। তাহলে আমরা আমাদের এই চলার পথ আরও অনেক দীর্ঘায়িত হবে বলে আশা করতে পারি। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের আজকের ঘটনায়। আজকের যে ঘটনাটি, এটা তো ময়মনসিংহ এলাকারই। একটা বিষয় জেনে রাখা ভালো যে আমাদের বাংলাদেশের যে সমস্ত এলাকাগুলোতে পাঙাশ মাছের চাষ বেশি হয়, তার মধ্যে ময়মনসিংহ এলাকা অন্যতম। ময়মনসিংহের ত্রিশাল এবং ভালুক উপজেলায় প্রচুর পাঙাশ মাছের চাষ হয়ে থাকে। ত্রিশাল এবং ভালুকায় বিস্তীর্ণ জায়গা জুড়ে ফসলি মাঠের মধ্যেই কিন্তু অনেক বড় বড় পুকুর খনন করা হয়েছে। ত্রিশাল উপজেলায় বেশ বেশি পাঙাশ মাছের চাষ হয়। ২০০২ সাল থেকে ফসলের মাঠে একটার পর একটা পুকুর হতে হতে এখন এলাকায় ধানের জমি পাওয়াটাই মুশকিলের ব্যাপার। গুগল ম্যাপে ত্রিশালের উত্তর অঞ্চল দেখলে মনে হয় শুধু পুকুর আর পুকুর। কোনো কোনো পুকুর এতটাই বড় যে একটা পুকুর থেকে ১,০০০ টন পাঙাশ মাছও কিন্তু বিক্রি হয়, এমন পুকুর অগণিত রয়েছে সেখানে। তাহলে বোঝাই যাচ্ছে সেখানে কত পুকুর রয়েছে। ওনাদের গ্রামের আগের ধানের মাঠের চতুর্দিকে পরিসীমা ছিল প্রায় ৩ কিলোমিটার। মাঠের মাঝামাঝি দিয়ে এক পাশ থেকে অপর পাশের দূরত্ব ১ থেকে ২ কিলোমিটার ছিল। মানে ওনাদের গ্রামের কথা বলছি আর কি। মাঠের ঠিক মাঝখানে ছিল একটা তাল গাছ। এই গাছ নিয়ে অনেক ঘটনা রয়েছে। আজকের এই ঘটনাটিও মূলত ওই তাল গাছকে কেন্দ্র করে। মাঠের ওই জায়গাটার নাম হচ্ছে তালতলা। প্রথম দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশের ক্ষেতে একটার পর একটা ফিশারি হতে থাকে। রাস্তার সাথে প্রথমে পুকুর করার কারণে সেখানে আসলে মাছ বিক্রি হওয়াটা সহজ ছিল। রাস্তার সাথে পুকুর কাটলে দেখা যাচ্ছে যে গাড়ি নিয়ে খুব সহজেই মাছ সংগ্রহ করে সেই মাছ বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যায়, ট্রাক দাঁড় করিয়ে রাখা যায়। এই কারণেই মূলত রাস্তার পাশের ধানি জমিতে প্রথম দিকে বিভিন্ন ফিশারিগুলো তৈরি হয়েছিল। সময় ২০০৫। আগে ময়মনসিংহের উত্তর দিকের কিছু লোকজন সিজনের কাজের সময় ওনাদের এলাকায় এসে
এখানে কাজ করতেন। সিজন শেষে আবার তারা চলে যেত। এখনও এমন হয়, ওনাদের গ্রামের এক মৎস্য চাষি, যার নাম হচ্ছে মনোয়ার, এই মনোয়ার ভাইয়ের সিজনাল কাজ করতে আসতো কাজিমুদ্দিন নামের একজন কৃষক। তখন তার বয়স আনুমানিক 20 কি 22 বছর হবে। কিছুদিন কাজ করার পর এই মনোয়ার ভাই ও কাজিমুদ্দিনের মধ্যে সম্পর্কের বোঝাপড়াও বেশ ভালো হয়। মনোয়ার ভাই তাকে প্রস্তাব দেন যে তুমি আমার এখানে থাকবে, খাবে, কাজ করবে, প্রয়োজন হলে বউ বাচ্চাকেও নিয়ে আসো, তাদেরকে নিয়ে এখানে থাকো। কাজ বলতে ফিশারিতে মাছের খাবার দেওয়া, দেখাশোনা করে, এইসব আর কি। কাজিমুদ্দিন রাজি হয়ে যায়, কাজ করতে থাকে। কাজিমুদ্দিন সম্বন্ধে একটু বর্ণনা দেওয়াটা দরকার, ঘটনা বোঝার সুবিধার্থে আর কি। কাজিমুদ্দিনের গায়ের রং কালো, খুব সুঠামদেহী এবং অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ। সবচেয়ে বড় গুণ ছিল তার সততা, যেটা কাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কাজিমুদ্দিন ময়মনসিংহ অঞ্চলের স্থানীয় ভাষায় কথা বলতো। ফিশারিতে যারা কাজ করত তাদের মধ্যে একটা অসৎ দিক ছিল ফিশারির মাছের খাবার চুরি করে অন্য চাষির কাছে বিক্রি করা। কাজিমুদ্দিনের দীর্ঘ প্রায় একটা কাজের অভিজ্ঞতা সেটা তো রয়েছেই, কিন্তু এই দীর্ঘ অভিজ্ঞতায় তার কাজের জীবনে কেউ এমন কথা বলতে পারবে না যে কাজিমুদ্দিন এই টাইপের কাজ করেছে। তাছাড়া সে সব কিছু নিজের মনে করেই কাজ করত। মনোয়ার ভাইয়ের ব্যবসায় উন্নতি হতে থাকে, সে একটার পর একটা পুকুর বাড়াচ্ছে। ওই সময় মানে ফিশারি প্রচলনের প্রথম দিকে রাতে পুকুরে মাছ চুরি হতো হরহামেশাই। তাই ফিশারিতে ছোট একটা ঘর তৈরি করে কাজিমুদ্দিন রাতে থেকে পাহারা দিত। যেহেতু শুরুর দিকে সারা ফসলের মাঠে তখন ফিশারি ওইভাবে হয়ে ওঠেনি, শুধু মহাসড়কের সাথের জমিগুলোতে ফিশারি হয়েছে, তাই চুরি অনেক সহজ ছিল। গাড়ি দাঁড় করিয়ে জাল ফেলে মাছ চুরি করে ট্রাকে উঠিয়ে ওই ট্রাক স্টার্ট দিয়ে চলে যেত। এই কারণে এই ফিশারি পাহারা দিতে কিন্তু লোক রাখতে ফিশারি মালিকরা বাধ্য হয়েছিল। কিন্তু কেউ আসলে টিকতে পারে না, কিছুদিন পর কাজ ছেড়ে চলে যায়। কী কারণে চলে যেত তা আমরা এই ঘটনার ভেতরেই বুঝতে পারবো। যেহেতু পাহারাদার কেউ টেকে না, তাই সাথের ফিশারির মালিকরা কাজিমুদ্দিনকে কিছু হাত খরচের টাকা দিয়ে বলতো, রাতে আমার পুকুরটাও খেয়াল রেখো ভাই। এভাবে ভালোই চলে যাচ্ছে কাজিমুদ্দিনের দিন। কাজিমুদ্দিনের দিনকাল ভালো যাচ্ছে। কাজিমুদ্দিন সন্ধ্যায় মালিকের বাসা থেকে খাওয়া দাওয়া করে টর্চ নিয়ে ফিশারিতে চলে যেত। কাজিমুদ্দিনের ডিসকভারি ও জিওগ্রাফিক চ্যানেল যেটা রয়েছে, এই চ্যানেলে বিভিন্ন প্রাণীদের ভিডিও দেখার প্রতি খুব ঝোঁক ছিল। তাই সন্ধ্যার পর মহাসড়কের চায়ের একটা মানে মহাসড়কের সাথে একটা চা স্টল ছিল আর কি, সেই চা স্টলে বসে টিভি দেখতো আর রাত 10টার দিকে ফিশারি ঘরে চলে যেত। এক রাতে ফিশারি ঘরে নাজিমুদ্দিন শুয়ে আছে। একটা বাচ্চাওয়ালা মুরগির শব্দ তার কানে আসে। মুরগির সাথে বাচ্চা থাকলে মুরগি বাচ্চাদের সাথে এক ধরনের শব্দ করে। আমরা যারা এরকম মুরগিগুলো দেখেছি, দেশি মুরগিগুলো দেখেছি, মুরগির সাথে বাচ্চা থাকলে মুরগি এক ধরনের গড় 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 শব্দ করে, কক 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 শব্দ করে, যেগুলো কিন্তু সব সময় তারা করে না, শুধু বাচ্চা থাকলে এরকম শব্দ করে। এটা কিন্তু শুনলেই বোঝা যায়। যারা মুরগি পেলেছেন বা এরকম দেখেছেন তারা কিন্তু সহজেই বুঝতে পারেন। তো এরকম করে ডাকাডাকি করছে মুরগি। এই গভীর রাতে এখানে মুরগি কোথা থেকে এলো? পুকুরের সাথে যেহেতু বিস্তীর্ণ ধান ক্ষেত, তাই হয়তো আশেপাশের বাড়ি থেকে এসেছিল, আর সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে পথ ভুলে গেছে, ফেরত যেতে পারেনি। এদিকে আবার প্রচুর শেয়াল। মুরগি ক্ষেতের ভিতর দিয়ে চলে গেলে তো শেয়াল খেয়ে ফেলবে, এই ভেবে কাজিমুদ্দিন টর্চ লাইট নিয়ে বের হয়। ফিশারি পাড় থেকে নেমে ধান ক্ষেতের আইল দিয়ে অনেকটা আগানোর পর কাজিমুদ্দিন মুরগির দেখা পায়। কাজিমুদ্দিনের বর্ণনা অনুযায়ী মুরগিটা এত সুন্দর ছিল দেখতে, মনে হচ্ছে ময়ূরের মতো। শরীরের পালকগুলো ময়ূরের পালকের মতো চাঁদের আলোয় ঝিকমিক ঝিকমিক করছে। মুরগির সাথে কমপক্ষে 15 থেকে 20টা বাচ্চা আছে, এরকমই মনে হচ্ছে তার কাছে। আর মুরগিটার আকার কিন্তু সাধারণ দেশি মুরগির মতোই ছিল, অনেক বড় ছিল, বিষয়টা এরকম না। কাজিমুদ্দিনের মনে হলো এটা তো কোনো সাধারণ গৃহপালিত মুরগি না, বন্য মুরগি বা উড়ন্ত কোনো জাতের মুরগি হতে পারে।
তাই এটাকে ধরতে পারলে বাজারে ভালো দামে বিক্রি করা যাবে। যেই ভাবা সেই কাজ। কাজীমুদ্দিন লুঙ্গি খাটো করে বেঁধে নিল এবং মুরগি ধরার চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনো মতেই সে মুরগি ধরতে পারছে না। মুরগি শব্দ করে সংকেত দিচ্ছে, তাই বাচ্চাগুলো লুকিয়ে পড়ছে। 30 মিনিট চেষ্টার পরও কাজীমুদ্দিন মুরগি বা বাচ্চা কোনোটাই ধরতে পারে না। এবার কাজীমুদ্দিন বুদ্ধির আশ্রয় নেয়। মুরগি ও কাজীমুদ্দিন উভয়ই কিন্তু হাঁপিয়ে গেছে নিজেদেরকে বুদ্ধিমান বানাতে গিয়ে। কাজীমুদ্দিন বুদ্ধি খাটিয়ে মুরগিকে ধরার চেষ্টা করছে, আর মুরগি বুদ্ধি খাটিয়ে সে নিজেকে এবং তার বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। এরকম করতে করতে এরা উভয়ই হাঁপিয়ে গেছে। মুরগিকে একটু জিরানোর সময় দেয় কাজীমুদ্দিন। মুরগিটা একটু স্বাভাবিক হলে পুনরায় তার বাচ্চাকে শব্দ করে ডাক দেয়। বাচ্চাগুলো মুরগির কাছে আসার পর কাজীমুদ্দিন পুনরায় ঝাঁপিয়ে পড়ে। এবার সে একটা বাচ্চা ধরতে সক্ষম হয়, খুব ছোট মুরগির বাচ্চা। কাজীমুদ্দিনের হাতের মুঠোয় বাচ্চাটা। বাকি বাচ্চাগুলো আবার দল বেঁধে মুরগিটার সাথে দাঁড়িয়ে থাকে। একটা বাচ্চা ধরা পড়েছে, সেহেতু মুরগি কিন্তু তার বাচ্চা রেখে যাবে না। কাজীমুদ্দিন বেশ বুদ্ধি করেছে যে একটা বাচ্চা ধরে ফেলেছে, এবার তো এই মুরগিগুলোকে ধরাটা অনেক সহজ হয়ে যাবে। মুরগিটা হাতের মধ্যে ধরে রেখেছে কাজীমুদ্দিন। কয়েক সেকেন্ডের মধ্যে মনে হলো যে নরম তুলতুলে বাচ্চাটা কেমন যেন আগুনের মতো উত্তপ্ত হয়ে গেছে। তাপে তার হাত পুড়ে যাবে এমন একটা অবস্থা। সহ্য করতে না পেরে কাজীমুদ্দিন হাতটা একটা ঝাঁকি দিয়ে বাচ্চাটাকে মাটিতে ফেলে দেয়। মাটিতে দাঁড়িয়ে বাচ্চাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে ওই মুরগিটার কাছে চলে গেল। এদিকে কাজীমুদ্দিন হাতের দিকে তাকিয়ে দেখে সত্যি কাজীমুদ্দিনের হাত পুরো একদম ফোসকা পড়ে গেছে। কাজীমুদ্দিন লক্ষ্য করে এই মুরগিটা আস্তে আস্তে বড় হচ্ছে। প্রথমে সে ভেবে নেয় চোখের ভুল, কিন্তু কিছুক্ষণের মধ্যে মুরগিটা বড় হয়ে একটা উট পাখির আকৃতি ধারণ করে। মুরগিটার চোখ আগুনের মতো লাল টকটকে। চোখের ভেতর সে স্পষ্ট আগুনের শিখা নড়াচড়া করতে দেখে। মানে শুধু যে আগুনের মতো বিষয়টা এরকম না, আগুনের শিখা যেভাবে নড়াচড়া করে মনে হচ্ছে তার চোখের মধ্যে আগুন জ্বলছে, ওই চোখের মধ্যেই আগুনের শিখা নড়াচড়া করছে। এই অবস্থা দেখে কাজীমুদ্দিন প্রাণ ভয়ে ফিশারির দিকে দেয় দৌড়। পেছনে উট পাখির মতো আকৃতির মুরগিটাও তেড়ে আসছে। মুরগির পায়ের শব্দ অনেকটা ঘোড়ার খুরের শব্দের মতো কাজীমুদ্দিনের কাছে মনে হচ্ছিল। এক পর্যায়ে কাজীমুদ্দিন ফিশারির অন্য পারে এসে হোঁচট খেয়ে পড়ে যায়। কোনো কিছুর সাথে তার পা হোঁচট খেয়েছিল আর কি। এই ফিশারির পাড়ের সাথেই একটা রাইস মিল। রাতে ওই সময় ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, তাই ধান ভাঙানোর শ্রমিকরা মিলের সামনে ধান শুকানোর পাকা মাঠে বসে আছে। এদের একজনের চোখ কাজীমুদ্দিনের দৌড়ানোর অবস্থার দিকে পড়ে। তারা চোর মনে করে দ্রুত এখানে এসে দেখে আরে এ তো কাজীমুদ্দিন, এ তো অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে ধরাধরি করে রাইস মিলে নেওয়া হয় এবং মালিক যিনি ছিলেন উনি যখন জানলেন ওই শ্রমিকদের কাছ থেকে শ্রমিকরা ফোন করেছিল, তখন মালিক আবার কী করছেন ওই মনোয়ার ভাইকে ফোন করে খবর দিয়েছেন যে তোমার সেই শ্রমিক তো ওই যে এখানে আমার রাইস মিলের এখানে অজ্ঞান হয়ে গেছে, আমার শ্রমিকরা তাকে সেবা শুশ্রূষা করছে আর কি। মনোয়ার ভাই ইতিমধ্যে কয়েকজন লোক নিয়ে চলে আসে। তখনও কাজীমুদ্দিনের জ্ঞান কিন্তু ফেরে নাই। অনেক সময় পর তার জ্ঞান ফেরে এবং তাকে মালিকের বাসায় নিয়ে আসা হয়। তার কোনো জ্বর আসেনি বা ভয়ে অন্য কোনো সমস্যা হয়নি। কাজীমুদ্দিনকে পরবর্তীতে একাধিক ব্যক্তি জানান যে এই ফসলের মাঠে এই ঘটনা নাকি নতুন কিছু না। সন্ধ্যার পর এমনকি ভর দুপুরেও ধান খেতে অনেকেই নাকি মুরগি দেখেছে। যে ওদেরকে ধরতে যায় বা বিরক্ত করে ওদের সমস্যায় পড়তে হয়। এগুলো কোনো সাধারণ মুরগি নয়, এরা এক প্রকারের জিন। একবার ধান কাটার কয়েকজন শ্রমিক মুরগি ধরতে গিয়ে এমন ঘটনার সম্মুখীন হয়েছিল, তাদের একজন জীবন দিয়ে এই ভুলের প্রায়শ্চিত্ত করেছে। কাজেই
সাবধান, মুরগি দেখা মাত্র দূরে থাকবে, তাদের কাজ তারা করবে, অর্থাৎ যারা শ্রমিক আছে তারা তাদের কাজ করবে, মুরগি তার মতো করে ঘুরে বেড়াবে। এটা একটা কড়া নির্দেশনা দিয়ে দেন এই মালিক মনোয়ার। দুপুরে সূর্য মাথার উপর থাকাকালীন এবং গভীর রাতে অবশ্যই একা তাল গাছের ওই দিকে কোনোভাবেই যাওয়া যাবে না, এই বলে মনোয়ার ভাই কাজিমুদ্দিনকে খুব করে সাবধান করে দেন এবং নিষেধ করে দেন। কাজিমুদ্দিনকে একজন হুজুরের কাছে যেতে এবং একটা তদবির আনতে খুব ভালো করেই বলে দেওয়া হয়। কাজিমুদ্দিন বলে, আরে এসব লাগবে না, এরকম বলে দেন আর কি। এই ঘটনার প্রায় 1.5 বছর পরের কথা। এর মধ্যে যে কোনো ঘটনা হয়নি ব্যাপারটা এমন না, মাঝে মাঝে রাতে ওই ফিশারি ঘরের বাইরে খুব দ্রুত গতিতে কাউকে দৌড়ানোর মতো মনে হয়েছে বা এরকম দৌড়ানোর শব্দ কাজিমুদ্দিন পেয়েছেন, টিনের চালে ঢিল পড়া শব্দ পেয়েছেন। কাজিমুদ্দিন এসব তোয়াক্কা করতো না, তবে কে বা কি হয়েছে এসব দেখতে কখনো কিন্তু সে বের হয়নি। একটু ভয় ভয় লাগলে ফিশারি ঘরে সারা রাত কম সাউন্ডে মোবাইলে ওয়াজ বা গান শুনত। 1.5 বছর পর ফেব্রুয়ারি মাস, মালিক একটা পুকুরের পানি সেচ দিয়ে শেষ করেছে। সেচ মেশিন বিকেলে বন্ধ করে দেয়, তখন পুকুরে হাঁটু পানি ছিল। পরদিন খুব ভোরে অবশিষ্ট মাছ ধরে ত্রিশাল আড়তে নেবে। পুকুরে যেহেতু পানি কম এবং ভালো পরিমাণে মাছ পুকুরে আছে, মালিক মনোয়ার ভাই কাজিমুদ্দিনকে রাতে পুকুরে কয়েকবার চক্কর দিতে বলেন। চুরি হওয়ার আশঙ্কা কিন্তু এই ধরনের পুকুরে খুব বেশি থাকে। কাজিমুদ্দিন প্রতিদিনের মতো রাত 10টার দিকে এসে শুয়ে পড়ে। রাত 1টার দিকে কাজিমুদ্দিন টর্চ নিয়ে ওই পুকুর দেখে আসে এবং কোনো সমস্যা সে দেখে না, যে না ওখানে সব কিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। এই কারণে সে ঘরে এসে শুয়ে পড়ে। দ্বিতীয়বার, তখন রাত কয়টা বাজে তার স্মরণ নাই, কাজিমুদ্দিন ওই পুকুরে মাছ দেখতে যাচ্ছে হাতে টর্চ নিয়ে। অনেকটা দূর থেকে কাজিমুদ্দিন দেখতে পায় বেশ কয়েকজন মানুষ পুকুরের হাঁটু পানিতে নেমে মাছ ধরছে। কাজিমুদ্দিন যেহেতু ভিনদেশি কাজের লোক, তাই মাছ চোরের সাথে সমস্যা হলে সে তো আসলে তাদের সাথে পারবে না, আর এখানে লোকজন তো আরও বেশ কয়েকজন, আর সে তো একা। এই ভেবে মালিক মনোয়ার ভাইকে কাজিমুদ্দিন ফোন করে জানান যে ভাই, এই পুকুর থেকে মাছ চুরি হচ্ছে, 6-7 জন মাছ চুরি করার জন্য নামছে, আপনি দ্রুত লোকজন নিয়ে চলে আসেন এখানে। কাজিমুদ্দিনের এই বুদ্ধিমানের কাজ আল্লাহর রহমতে তার অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছিল। কাজিমুদ্দিন পুকুর পাড়ে দাঁড়িয়ে বলে, এই আপনারা কেডা, মাছ ধরেন কেন? এই বলে টর্চের আলো ধরে ওদের দিকে। একজন পানিতে নেমে মাছ ধরছে, বাকি 6 জন পানি থেকে উপরে দাঁড়িয়ে আছে। তারা হই হুল্লোড় করছে, লাফালাফি করছে, এই মাছ দে মাছ দে, এরকম করছে আর কি। পানিতে নামা লোকটা মাছ ধরছে আর উপরের এক একজনের কাছে একটা করে মাছ ছুঁড়ে দিচ্ছে। পানিতে নামা লোকটা উত্তর দেয়, কাজিমুদ্দিন চলে যায় এখান থেকে, তোর হিসাব পরে মিটাবো। কণ্ঠটা কাজিমুদ্দিনের কাছে সম্পূর্ণ অন্যরকম মনে হয়। এই ধরনের কণ্ঠ আগে কখনো কাজিমুদ্দিন শোনে নাই। তার কণ্ঠটা এমন ছিল, একসাথে অনেকগুলো মানুষ একই কথা যদি বলে কেমন শোনা যায়, ঠিক তেমন আওয়াজটা ছিল। কাজিমুদ্দিন রেগে গেল। কাজিমুদ্দিন বলে ওঠে, কিরে বাটা, মাছ চুরি করে এসে, মানে মাছ চুরি করতে এসে ধরা পড়ে আবার আমাকে উল্টো হুমকি দিস তোরা, এত বড় সাহস? দাঁড়া রে, মালিককে জানাইছি, এতক্ষণে কাছাকাছি চলে আসছে, তোদেরকে এখনই দেখে নিব, দাঁড়া। কাজিমুদ্দিন এই কথা বলে কি করছেন, মানে একটু সাহস নিয়ে পানিতে নেমে ওই লোকটার কাছে গেছেন এবং সামনে দাঁড়িয়ে বলে যে, আরে তোমরা তো চোর না, তোমরা তো দেখতেছি ডাকাত। লোকটা কাজিমুদ্দিনের দিকে মাথা তুলে তাকায়। কাজিমুদ্দিনের বর্ণনা অনুযায়ী তার শরীরটা মনে হচ্ছে পুরো শরীরটাই আগুনে ঝলসানো। কোথাও কোথাও থেকে মাংস খসে পড়েই গেছে, গালে মাংস নেই, দাঁত পর্যন্ত দেখা যাচ্ছে। চোখ বললে ভুল হবে, মনে হচ্ছে চোখের ভিতর আগুন জ্বলছে।
চোখ বলতে ওখানে কিছু নাই, চোখের যে কোটর মনে হচ্ছে ওর ভিতরে কেউ আগুন ধরিয়ে দিয়েছে, এমন একটা অবস্থা। কাজীমুদ্দিন এইটা দেখছেন, এইটা দেখে তো অনেক ভয় পেয়েছেন, কারণ আসলে দূর থেকে তো ওইভাবে দেখতে পারে নাই। এবার পিছনের লোকগুলোর দিকে তাকিয়ে দেখে এরা সবাই এই একই রকম গোছের। ওদের বীভৎস এবং কুৎসিত আকৃতির চেয়ে গায়ের দুর্গন্ধ ছিল মারাত্মক অস্বস্তির। মনে হচ্ছে আশেপাশের বাতাসও এই দুর্গন্ধে ছেয়ে গেছে। কাজীমুদ্দিন এর আগেই আসলে দেখেছিল যে ইট ভাটায় কাজ করতে গিয়ে কেউ যদি পুড়ে মারা যায় তার অবস্থা কেমন হয়। মনে হচ্ছে যে ইট ভাটায় কেউ পুড়ে গেছে তাদের অবস্থা যেরকম হয়, মনে হচ্ছে এই টাইপের লোকজন, এই টাইপের লোকের শরীর যেরকম হয়ে যায় ওই রকম। পুকুরের এই অবয়বগুলোর শরীর ঠিক ওই পুড়ে যাওয়া ব্যক্তিদের মতোই। কাজীমুদ্দিন পিছিয়ে আসবে ভেবে ঘুরতেই ওই অবয়ব কাজীমুদ্দিনকে পেছন থেকে জড়িয়ে ধরে। কাজীমুদ্দিনের মাথায় ওই অবয়বটির মুখের থুতনির স্পর্শও টের পাচ্ছে কাজীমুদ্দিন। কাজীমুদ্দিন কোনোভাবেই ছুটতে পারছে না। পুকুরের পাড়ে দাঁড়িয়ে থাকা ওই অবয়বগুলো বীভৎস রকমের হাসি দিচ্ছিল তখন। হঠাৎ কাজীমুদ্দিন শক্তি নিয়ে বসে পড়ে, ফলে ওই অবয়বের হাতের বাঁধন থেকে সে ছুটে যায়। তৎক্ষণাৎ বাকি অবয়বগুলো পুকুরে নেমে কাজীমুদ্দিনকে হাত দিয়ে উপরে তুলে পুকুরের পানিতে আছাড় দিতে থাকে। সজোরে চিৎকার করে আসলে এখানে কারো সাহায্য পাওয়া যাবে না, এটা কাজীমুদ্দিন বুঝতে পেরেছিলেন। ওই সময় যদি মালিক অর্থাৎ এই যে যিনি মনোয়ার, উনি যদি চলে আসেন তাহলে হয়তোবা আল্লাহর রহমতে কিছু সাহায্য পাওয়া যেতে পারে। যেহেতু পুকুরে পানি ছিল কম, এই কারণে কাজীমুদ্দিন সর্বোচ্চ চেষ্টা করছিল যে এই অবয়বগুলো কোনোভাবেই তাকে যেন পানিতে ডোবাতে না পারে। এই বিষয়টা কিন্তু কাজীমুদ্দিনের মাথায় কাজ করছিল। যেহেতু পানি কম, কারণ পানি তো সেচ দিয়ে কমিয়ে ফেলা হয়েছে, হাঁটু সমান পানিও তখন নাই। এর ভিতর যদি কাজীমুদ্দিনকে গেড়ে ফেলে তাহলে কিন্তু তার বাঁচার কোনো উপায় নেই। কাজীমুদ্দিনের সাথে এদের ধস্তাধস্তি হচ্ছে ঠিক কতক্ষণ হয়েছে এইটা কাজীমুদ্দিনের মনে ছিল না। এক সময় একটা অবয়ব কাজীমুদ্দিনের একটা পা ধরে টেনে ওই তাল গাছের দিকে নিয়ে যেতে থাকে। টেনে হিচড়ে নেওয়ার সময় কাজীমুদ্দিনের হাতে ঘাস বা ধান গাছ বা এই টাইপের যে জিনিসগুলো যেগুলো লেগেছে সেগুলো সে হাত দিয়ে আঁকড়ে ধরার চেষ্টা করে চলেছে, যাতে কোনোভাবেই তাকে ওই দিকে নিয়ে যেতে না পারে। কাজীমুদ্দিনকে টেনে ওই তাল গাছের কাছে নিয়ে গিয়ে টেনে তাল গাছেও তুলে ফেলে। চিতাবাঘ যেভাবে হরিণ শিকার করে টেনে গাছের উপর নিয়ে যায় ঠিক সেভাবে। তাল গাছে পেঁচানো একটি পরজীবী গাছ ছিল। গাছটা অনেকটা বট গাছের মতো, তবে আকারে ছোটই ছিল। তাল গাছ ও খেজুর গাছে এক ধরনের পরজীবী গাছ দেখা যায় না, ওই রকম আর কি। অর্ধেক তাল গাছে উঠতেই কাজীমুদ্দিন এই পরজীবী গাছের ডাল দু হাতে শক্ত করে ধরে ফেলে। অনেক টানাটানি করছে কাজীমুদ্দিনকে ছুটিয়ে তাল গাছের উপরে তুলতে। কাজীমুদ্দিনও দু হাত দিয়ে খুব শক্ত করে ওই পর গাছে ধরে রেখেছে। তাল গাছের টেনে তোলার কারণে কাজীমুদ্দিনের শরীর বিভিন্ন জায়গায় ছিলে গিয়ে রক্তাক্ত হয়ে গেছে। এক পর্যায়ে কাজীমুদ্দিন বেহুশ হয়ে তাল গাছের মাঝামাঝি ওই পরজীবী গাছের ডালের একদম চিপায় আটকে থাকে। এদিকে ফিশারির মালিক মনোয়ার ভাই সাথে কয়েকজন নিয়ে পুকুর পাড়ে এসে কাজীমুদ্দিনকে না পেয়ে ডাকাডাকি করছে। পুকুরের পানি এবং পুকুর সংলগ্ন স্থান দেখে মনে হচ্ছে এখানে কিছু একটা ঘটেছে। কাজীমুদ্দিন কোথায়? সবাই বিভিন্ন ক্ষেতে টর্চ দিয়ে খুঁজছে আর ডাকছে। হঠাৎ একজন তাল গাছের শুকনো পাতার মধ্যে কোনো কিছু শব্দ পেয়ে সবাইকে তাল গাছের দিকে তাকাতে বলে। এগিয়ে সবাই যায় তাল গাছের দিকে। উপরে টর্চ ধরে দেখে কাজীমুদ্দিন ঝুলন্ত অবস্থায় ওই পরজীবী ডালের একদম চিপার মধ্যে রয়েছে, আর শরীর থেকে টপ টপ করে রক্ত নিচে পড়ছে। বেশ অনেকটা রক্ত পড়েছে। সেই রক্ত বেয়ে বেয়ে ওই তাল গাছ বেয়ে একদম শেকড় থেকে মাটিতেও চলে এসেছে। উপরে টর্চ ধরে সবাই তো এই জিনিসটা দেখে। তাকে তাল গাছ থেকে তারা নামানোর পর হসপিটালেও নিয়ে যায়। তাকে গাছ থেকে নামানো ছিল অনেক কষ্টসাধ্য, খুব জটিল একটা কাজ, কারণ তার বডিটা এমনভাবে আটকে গিয়েছিল ওই পরজীবী গাছের ডালের মধ্যে। সেখান থেকে বের করা, নামানো, কারণ তাল গাছে তো আসলে ওরকম ডালপালা থাকে না,
এই জন্য নামানোটা বেশ কঠিন একটা কাজ ছিল, তবে তারা আল্লাহর রহমতে সক্ষম হয়েছিল। কাজিমুদ্দিন হসপিটালে 4 দিন ভর্তি থাকে। হসপিটাল থেকে রিলিজ হওয়ার পর নিজ গ্রামের বাড়ি কাজিমুদ্দিন চলে যায়। কাজিমুদ্দিন এতটাই সাহসী এবং শক্তিশালী যে আল্লাহর রহমতের শক্তিশালী ছিল যে সে সুস্থ হওয়ার পর বলেছে যে ওদের গায়ের দুর্গন্ধের কারণে সে ধস্তাধস্তি করে নাকি পেরে ওঠেনি। দুর্গন্ধের কারণে সে নিঃশ্বাস নিতে পারছিল না। পানিতে ডুব দিয়ে যেভাবে নিঃশ্বাস ধরে রাখতে হয় ঠিক সেভাবে নিঃশ্বাস ধরে রেখে সে ধস্তাধস্তি করেছে। অর্থাৎ সে যদি নিঃশ্বাস নিত দুর্গন্ধেই তার মরে যাওয়ার উপক্রম হয়ে যেত, এমন একটা অবস্থা। মানে নিঃশ্বাস ধরে রেখে দম বন্ধ করে ধস্তাধস্তি করতে হয়েছে ওই অবয়বগুলোর সাথে। তাহলে দুর্গন্ধর লেভেলটা কি বেশি মাত্রায় ছিল। কাজিমুদ্দিন বাড়িতে এসে মাসখানেক রেস্টে ছিল। কাজিমুদ্দিন বাড়িতে থাকা অবস্থায় মালিক তাকে 3 মাসের বেতন দিয়েছে। কাজিমুদ্দিনকে একজন ভালো কবিরাজের কাছেও নেওয়া হয়। কবিরাজ জানান যে ওই তাল গাছে 9 জন জিনের বসবাস, 2 জন মা বাবা আর বাকি 7 জন ওদের ছেলে। এদের কোনো বোন নেই। এরা কোনো ধর্ম অনুসরণ করে না। এরা নিজের ইচ্ছায় কাউকে ভয় দেখানো বা কোনোরূপ ক্ষতি করে না। কেউ এদের থাকার জায়গায় যদি চলে আসে তাহলে শুধু ভয় দেখায়। আর এদের কেউ যদি বিরক্ত বোধ করে বা এদেরকে যদি কেউ ক্ষতি করে তাহলে এরা তাকে ছাড়ে না। এদের বন্দি করলেও যদি কাউকে বন্দি করা হয় সমাধান হবে না। এদের যদি একজনকে বন্দি করে বাকিরা এমন তাণ্ডব চালায় শেষ পর্যন্ত তাকে ছেড়ে দিতে কোনো কোনো কবিরাজ বাধ্য হয়েছে, এমন একটা অবস্থা। আর এদেরকে একসাথে, এই 9 জনকে একসাথে কখনোই বন্দি করা যায় না। একটা যদি বাকি থাকে তাহলে এই বাকিটাই অন্য সবগুলিকে ছুটিয়ে আনতে এমন একটা সিচুয়েশন তৈরি করে যে তাদেরকে ছেড়ে দিতেই হবে, না হলে আর উপায় নেই। কোনো সাধারণ ওঝা বা কবিরাজ নাকি এদের হাজির করতে পারে না। আর যেই কবিরাজ এই তথ্যটা বলল সে বলে যে বেশ একটা বড় ধরনের ঝুঁকি নিয়ে শুধু এতটুকু তথ্যই উনি সংগ্রহ করতে পেরেছেন। আর এরাই নাকি রাতের বেলা মুরগির আকৃতি নিয়ে বের হয়। কাজিমুদ্দিন মুরগি মনে করে এদের বিরক্ত করেছিল। সে মুরগির বাচ্চা মনে করে যেটা ধরেছিল সেটা মূলত একটা জিন ছিল। কাজিমুদ্দিনের হাতের চাপে ওই বাচ্চার পা খোড়া হয়ে গেছে। মূলত এই কারণে কাজিমুদ্দিনের সাথে তাদের শত্রুতা। কবিরাজ কাজিমুদ্দিনকে কিছু তদবির দিয়ে দেয় এবং বলে দেয় কখনো যদি সে ওয়াশরুমে যায় তাহলে যেন তার দেয় তদবিরটা সে খুলে তারপর ওয়াশরুমে যায়। আর ওই যে জায়গাটা, ওই যে তালতলা যে জায়গাটা, ওখানে আর কাজ করা যাবে না, অন্যত্র কাজ খুঁজে নিতে বলেন ওই কবিরাজ কাজিমুদ্দিনকে। মাসখানেক পর কাজিমুদ্দিন পুরোপুরি সুস্থ হয়ে যায়। পরবর্তী আরও 2 মাস মালিক তাকে মাসে মাসে বেতনের টাকা পাঠিয়ে দিয়েছে। মালিক যেহেতু ভালো মানুষ, 3 মাস পর কাজিমুদ্দিন পুনরায় তার কাজে চলে যায়, অর্থাৎ তার কাছেই কাজ করতে যেতে চান। পরিবার থেকে কেউ তো তাকে ওখানে যেতে দিতে রাজি না। মনোয়ার ভাই জানান যে কাজিমুদ্দিনের সাথে রাতে থাকার জন্য আরও একটা লোক উনি দেবেন। কাজিমুদ্দিন একরকম পরিবারের ইচ্ছার বাইরে গিয়েই কাজে যোগ দেয়। আর তাছাড়া তার মালিকের সাথে তার বন্ডিংটা অনেক ভালো হয়ে গিয়েছিল আর কি। আর মালিকও আসলে চাইতেন না যে কাজিমুদ্দিন অন্য কোথাও যাক, এরকম লোক পাওয়াটা আসলেই খুব দুষ্কর। এই জন্য মালিক যথাসম্ভব তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে কাজিমুদ্দিনের সব ধরনের সহযোগিতা করার জন্য। আর এই কৃতজ্ঞতা বোধ থেকেই কাজিমুদ্দিন আসলে ওখানে না গিয়ে আর থাকতে পারে নাই। মনোয়ার ভাইয়ের সাথে মানে ওনার যে ফিশারিটা ছিল, ওই ফিশারির সাথে আর একটা ফিশারি ছিল, সেটার মালিকের নাম হচ্ছে লতিফ। তো উনি একটা কাজের লোক দিয়েছেন, তার নামও লতিফ। কাজিমুদ্দিন এবং লতিফ একসাথে পাহারা দেন। কাজিমুদ্দিনের ফিশারির থাকার ঘরে ইলেকট্রিসিটির সংযোগ এনে দেওয়া হয়। কাজিমুদ্দিনের পরিবারকেও এনে পাশের একটা বাড়িতে ভাড়াটিয়া হিসাবে রাখা হয়। এক রাতে আনুমানিক 10টা বা 11টা এরকম একটা সময় হবে আর কি, লতিফ বাড়িতে গেছে খাবার খেতে।
রাত তেমন একটা গভীর হয় নাই, হয়তো বা ম্যাক্সিমাম 8টা 8:15 বেজেছে এরকম আর কি। কাজীমুদ্দিন শুয়ে শুয়ে মোবাইলে গান শুনছে। ওই সময় তার প্রকৃতির ডাকের একটা বেগ অনুভূত হয়। তাই কবিরাজ যেই তদবিরটা দিয়েছিল এই জিনিসটা শরীর থেকে খুলে বালিশের নিচে রেখে ঘর থেকে একটা পাত্রে পানি নিয়ে বের হয়। ঘরের বাইরে 100 ওয়াটের একটা বাতি জ্বলছে। তখনও কিন্তু এই যে এনার্জি যে বাল্ব যেগুলো, এগুলো কিন্তু তখন এতটা প্রচলন ছিল না। ওই হলুদ কালারের যে গোল গোল বাল্বগুলো ছিল আর কি, 100 ওয়াট 50 ওয়াট এইগুলো কিন্তু ওই সময় চলতো। ওখানে 100 ওয়াটের একটা বাতি জ্বলছিল। ঘরের কাছে একটু দূরে ফিশারি পাড়ের নিচে অন্ধকারে সে গিয়েছে আর কি। ওই জায়গাতে সে কাজ সারবে এরকম একটা চিন্তা। কাজীমুদ্দিন ওখানে বসে থেকেই লক্ষ্য করে যে লতিফ আসতেছে তার সামনের পাড় দিয়ে। লতিফ আসবে কিন্তু মহাসড়কের দিক থেকে। আজ লতিফ উল্টো দিক থেকে আসতেছে, মানে ধান ক্ষেতের দিক থেকে আসতেছে। হয়তোবা খেয়ে আসার পথে এসে অন্য পুকুরে গিয়েছিল, সেখানকার কি অবস্থা দেখতে, এই জন্য সে ওই অন্য কোনো পুকুর দেখে এই সাইড দিয়ে আসতেছে, এরকমটাই চিন্তা করছে কাজীমুদ্দিন আরেকটা বিষয় খেয়াল করে যে লতিফের হাতে কিন্তু সবসময় টর্চ লাইট থাকে, কিন্তু আজ লতিফের হাতে টর্চ লাইট নাই। অথচ সে ভাত খেতে যাওয়ার সময় সে টর্চ লাইট নিয়েই গিয়েছিল। এই লতিফ ঠিক কাজীমুদ্দিনের সামনে দিয়ে হেঁটে চলে গেল। কাজীমুদ্দিন সে ফ্রেশ হয়ে ঘরের দিকে হেঁটে চলছে। এবার হঠাৎ লতিফ এসে পেছন দিয়ে কাজীমুদ্দিনকে জড়িয়ে ধরে। কাজীমুদ্দিন অনুভব করে জড়িয়ে ধরা হাত দুটো আর শরীরটা সেই আগের বারের মতো পুরে নরম হয়ে যাওয়া অবয়বের মতো, আর সেই বিশ্রী রকম অসহ্য রকমের দুর্গন্ধ। এদিকে কবিরাজ যে তদবিরটা দিয়েছিল এই জিনিসটা তো সে রেখে এসেছিল ঘরের ভিতরে, বলেছিল যে ওয়াশরুমে যেতে গেলে এটা নিয়ে যাওয়া যাবে না। কাজীমুদ্দিন নিজেকে অসহায় ভেবে আল্লাহকে স্মরণ করতে থাকে। ততক্ষণে কাজীমুদ্দিন খেয়াল করে অবয়বটা অনেক লম্বা হয়ে গেছে। এখন কাজীমুদ্দিনের পা দুটো এখন শূন্যে ঝুলছে। আনুমানিক 15 ফিট লম্বা হবে ওই অবয়বটা। তাকে পেছন থেকে জড়িয়ে ধরে সে তো লম্বা হয়ে গেছে, আর কাজীমুদ্দিন শূন্যে উঠে গেছে। কাজীমুদ্দিনের পা দুটো মাটি থেকে 5-6 ফিট উপরে এবার ঝুলছে। কাজীমুদ্দিন কিছু বুঝে ওঠার আগেই অবয়বটা তাকে দূরে ছুঁড়ে মারে। ভাগ্য আল্লাহর রহমতে এবারও ভালো ছিল। কাজীমুদ্দিন ছিটকে পড়ে একটা পুকুরের কাদার উপরে। কাজীমুদ্দিন যদি মাটিতে পড়তো নিশ্চিত তার বেঁচে থাকার সুযোগ খুবই কম থাকত। আজ শুধু একটি অবয়ব। আবার অবয়বটি কাজীমুদ্দিনের কাছে আসে। আজ তো শুধু একটা অবয়বই আসছে, ওরা তো ছিল আসলে 9টা, 8টা তো এখনো আসেই নেই। অবয়বটা আবার কাজীমুদ্দিনের কাছে আসে। এবার কাজীমুদ্দিনের চুলের মুঠি ধরে এক হাত উপরে শূন্যে তুলে পুনরায় ছুঁড়ে মারে। চুল ধরে তুলতে, যখন আর কি চুল ধরে তুলছিল, কাজীমুদ্দিনের নাকি অনেকগুলো চুল ছিঁড়ে যায় এবং মাথার তালুর অনেকটা অংশ মাংস সহ আলগা হয়ে যায়। কাজীমুদ্দিনের ওই পর্যন্ত মনে ছিল, মানে তখন কাজীমুদ্দিন জ্ঞান হারিয়ে ফেলে, এর পরেরটার মনে নাই। এদিকে এই যে লতিফ খেয়ে এসে দেখে কাজীমুদ্দিন নাই, হয়তো দোকানে গেছে বা মালিকের বাড়ি গেছে। লতিফ ফিশারি ঘাটে একা একা শুয়ে পড়ে। 1 ঘন্টা পার হলো অথচ কাজীমুদ্দিন আসে না। লতিফের তো আসলে মোবাইল ফোন ছিল না, তাই সে কাজীমুদ্দিনকে ফোনও দিতে পারছে না। লতিফ এক সময় বিছানায় শুয়ে এক পাশ থেকে অপর পাশে ঘুরবে, এমন সময় হঠাৎ বালিশের পাশে কাজীমুদ্দিনের মোবাইল ফোন আবিষ্কার করে। মোবাইল ফোন হাতে নিয়ে লতিফ বিছানা থেকে উঠে বসে পড়ে। তখন লতিফ বুঝতে পারে কাজীমুদ্দিনের নিশ্চয়ই কোনো না কোনো বিপদ হয়েছে, কেননা লতিফ ফোন রেখে গেছে, নিশ্চয়ই আশেপাশে গেছে। কিন্তু আশেপাশে তো সে গেলেও এতক্ষণ তো বাইরে থাকার কথা না। লতিফ কি করে, দৌড়ে রাইস মিল থেকে লোকজন যারা ছিল তাদেরকে সবাইকে ডেকে নিয়ে আসে। রাত তখন প্রায় 1:30টার মতো বাজে। এদিকে কাজীমুদ্দিনের ফোন থেকে মালিক মনোয়ার ভাইকে ফোন করা হয়, তিনিও বাড়ির মুরব্বীদেরকে নিয়ে এসেছেন। তখন পর্যন্ত কেউ কাজীমুদ্দিনকে খুঁজে পায়নি, কাজীমুদ্দিন কোথাও নেই। হঠাৎ বেশ দূর একটা ধান খেতে কাজীমুদ্দিনকে পাওয়া গেল কর্দমাক্ত অবস্থায়। তার কাছে গিয়ে শরীর স্পর্শ করে হার্টবিট ও হাতের শিরা পরীক্ষা করে জানানো হয় কাজীমুদ্দিন মারা গেছে, তার শরীরে কোনো স্পন্দন ছিল না।
কিন্তু কাজিমুদ্দিন কিন্তু মরেনি, ওই সময় এই অবস্থা হয়েছিল। এদিকে লোকজন কেউ কাজিমুদ্দিনকে স্পর্শ করে না, কারণ পুলিশ কেস, ঝামেলা হতে পারে, কার হাতের ছাপ থাকবে, পরে কী ধরনের কী জটিলতায় পড়বে। ওদিকে কিন্তু পুলিশকে খবর দেওয়া হয়ে গেছে। মহাসড়ক টহলে যারা থাকে আর কি, ওই হাইওয়ে পুলিশরা দ্রুত চলে আসে। এদিকে মনোয়ার ভাই ধমক দিয়ে কাজিমুদ্দিনকে ঘরে নিয়ে আসতে বলে, যা হবার হবে। তাই বলে একটা মানুষকে আসলে এইভাবে ফেলে রাখতে হবে ক্ষেতের মধ্যে, লাশ ক্ষেতের মধ্যে পড়ে থাকবে, সেটা একটা মানুষ। কিন্তু কেউ তো ধরতে চাচ্ছে না, ধরলে কখন কি ঝামেলা হয়। সে যেখানে মরে গেছে, পুলিশ সেখানে এসে তো ক্রাইম সিন করবে। কিন্তু মনোহর ভাই বলতেছেন যে এইভাবে একটা মানুষ পড়ে থাকবে, এটা তো ঠিক না। যাই হোক, পুলিশ আসার পর নিশ্চিত করা হয় যে কাজিমুদ্দিন মারা যায়নি, এখনও সে বেঁচে আছে। কাজিমুদ্দিনকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়ার পর আসলে তারপর তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। ওই অপরিষ্কার কর্দমাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল। কাজিমুদ্দিনকে প্রায় 2 দিন আইসিইউতে রাখা হয়েছিল। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। দীর্ঘ 26 দিন পর কাজিমুদ্দিন আল্লাহর রহমতে বেঁচে ফিরে আসে। তবে কাজিমুদ্দিনের ঘাড় একটু বাঁকা হয়ে যায়, এটা নাকি আর কখনোই ঠিক হবে না, আর কোমরের জয়েন্ট সরে গিয়েছিল। তাই সে বাকি জীবনে আর কোনো ভারী কাজ করতে পারবে না, যেমন মাথায় কোনো ভারী বস্তা নেওয়া বা হাতে কোনো ভারী কোনো বোঝা তুলবে, এমনটাও সে করতে পারবে না। মাটি কাটা, এরকম ভারী কাজগুলো সে আর করতে পারবে না। বাড়িতে আসার কিছুদিন পর নিয়ে যাওয়া হয় সেই কবিরাজের কাছে। সবাইকে আশ্চর্য করে দিয়ে কবিরাজ কাজিমুদ্দিনকে সেই তদবির আবারও দেন, যেই তদবির কাজিমুদ্দিন বালিশের নিচে রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিল। কি করে এই তদবির কবিরাজের কাছে গেল? কাজিমুদ্দিন তো অবাক যে সেম জিনিসটাই তো আগে তাকে দিয়েছিল কবিরাজ, আর এই জিনিসটাই তো উনি বালিশের পাশে রেখে গিয়েছিল। তাহলে এইটা কবিরাজের কাছে কিভাবে এলো? যখন কবিরাজকে এই প্রশ্ন করা হয়, কবিরাজ এই প্রশ্নের কোনো উত্তর দেন নাই। শুধু বলেছেন সব প্রশ্নের উত্তর আসলে হয় না, আর সব প্রশ্ন করতেও হয় না, আর প্রশ্ন করলেও সব প্রশ্নের উত্তর দিতেও হয় না। কাজিমুদ্দিনকে ওখানে কাজ করা ছেড়ে দিতে বলা হয়েছিল। এবারও তাই বললেন যে আল্লাহ এবার বাঁচাই দিছে তোমাকে, আর ওখানে কাজ করতে যেও না। কবিরাজ বললেন, মানুষ বা জিন যাই হোক, নিজ এলাকায় তার প্রভাব বেশিই থাকে। কাজিমুদ্দিনকে এর থেকে বেশি চিকিৎসা দেওয়ার ক্ষমতা আসলে কবিরাজের নাকি ছিল না। তবে কবিরাজ বলে দেয় যে তোমার যদি আরও ভালো বড় কোনো কবিরাজের কাছে যেতে হয় তুমি যেতে পারো, আরও ভালো কবিরাজ দেখাতে পারো, তবে আমি আর কিছু করতে পারবো না। কাজিমুদ্দিনের পরিবার কাজিমুদ্দিনকে নিয়ে ওই এলাকা ছেড়ে চলে আসবেন বলে ওই কবিরাজের কাছে বলে দেন। কাজিমুদ্দিনের পরিবারের সবাই কাজিমুদ্দিনকে নিয়ে মালিক মনোয়ার ভাইয়ের বাড়ি থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হন। ফিশারি মালিক মনোয়ার ভাই খুবই ভালো মানুষ ছিলেন। উনি কাজিমুদ্দিনকে কখনোই কাজের লোক মনে করতেন না, উনি তারই একজন ভাইয়ের মতো হিসাবে ট্রিট করতেন। কাজিমুদ্দিনের বাকি বেতনের টাকা পরিশোধ তো করেছিলেনই, অতিরিক্ত আরও বেশ মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন কাজিমুদ্দিনকে। কাজিমুদ্দিন এলাকায় যেন কোনো ভারী কাজ না করে ছোটোখাটো ব্যবসা করতে পারে, যেখানে ভারী কোনো কাজ করতে আসলে হয় না, এরকম কাজ যেন করতে পারে, এরকম বেশ এই ধরনের কাজের জন্য টাকা দিয়েছিলেন যাতে করে সেই কাজটা করতে পারে। কাজিমুদ্দিন 2018 সালের শেষের দিকে এই যে আমাদের জিলুর রহমান ভাইদের এলাকা ছেড়ে স্থায়ীভাবে চলে যান। কাজিমুদ্দিন এখনও নাকি মাঝে মাঝে এই এলাকায় বেড়াতে আসেন, অনেকের সাথেই দেখা করেন, সবার সাথেই দেখা করেন, আর মনোয়ার ভাইয়ের সাথে তার সম্পর্ক এখনও ভালো আছে। কাজিমুদ্দিন মাঝে মাঝে আসে, দিনে আসে, সবার সাথে দেখা করে চলে যায়। তো এভাবেই কিন্তু কাজিমুদ্দিন ওই এলাকাবাসীর সাথে সম্পর্ক বজায় রেখেছে। এই তো আমরা শুনলাম কাজিমুদ্দিন ভাইয়ের কথা। এবার ওই যে তাল গাছ, এই তাল গাছ নিয়ে আমরা আরও একটি ঘটনা বলবো। ঘটনার সময়কাল মুক্তিযুদ্ধের পরবর্তী সময় হবে। তখন গ্রামের মানুষের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। মোটামুটি সকলেরই জীবিকা ছিল কৃষিকে কেন্দ্র করে।
ওই ফসলের মাঠে শীতের সময় ধান চাষ হতো না, কারণ ডিপ টিউবওয়েল ছিল না। তখন মাঠে রবি শস্যের পাশাপাশি গম ও ভুট্টা চাষ হতো। অবস্থা এমন ছিল, গম ও ভুট্টা পেকে গেলে মাঠের মাঝখানে কৃষক কুঁড়ে ঘর নির্মাণ করে রাতে থেকে পাহারা দিতে হতো। ফসল হরহামেশাই চুরি হতো, এমনকি সিধ কেটে চোর ঘরে ঢুকে পর্যন্ত চুরি করত। সিধেল চোর যারা ছিল আর কি, তারা এই কাজ করতো। আর ছিচকে চোরের উপদ্রবে তো বাড়ির বাইরে কোনো জিনিস রাখাই যেত না। পাশের ইউনিয়নের এক নিতান্ত গরিব লোক, তার নাম হচ্ছে হাতেম আলী। এই লোকটা অভাবের তাড়নায় চুরি করত। শীতের এক কুয়াশাময় রাত হাতেম এই জিল্লুর রহমান ভাইদের এলাকায় চুরি করতে আসে। গভীর রাতে এক ঘরে সিধ কেটে ঢোকে। হাতেম কিন্তু সিধেল চোর সিসকে চোর দুটাই ছিল, যখন যেটা সুবিধা সেটা করতো আর কি। ঘর থেকে চুরি করে বের হওয়ার সময় ঘরের কেউ সজাগ হয়ে টের পেয়ে চিৎকার করে ওঠে। এক পর্যায়ে বাড়ির সকলে চিল্লাচিল্লি শুরু করে, চোর 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 এসেছে এই বলে। হাতেম আলী অবস্থা বেগতিক দেখে জিনিসপত্র ফেলে দৌড়ে পালাতে থাকে। চিল্লাচিল্লিতে সমস্ত এলাকার মানুষ সজাগ হয়ে শীতের কুয়াশা উপেক্ষা করে রাতে এক হয়ে চোরকে ধাওয়া করতে শুরু করে। গ্রামের চারদিক থেকে মানুষ হই হুল্লোড় করে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে চাঁদের আলোয় আবছা কুয়াশায় হাতেম আলীকে একজন ফসলের মাঠের দিকে যেতে দেখে। সবাই তখন দল বেঁধে ফসলের মাঠে খোঁজাখুঁজি করতে শুরু করে। মাঠের চারদিক থেকে মানুষ ঘিরে ফেলে। যেহেতু ফসলের মাঠ অনেক বড়, তাই হাতেমকে ধরা এতটা সহজ কিন্তু ছিল না। হাতেম চারদিকে মানুষের উপস্থিতি টের পেয়ে একটা গম ক্ষেতের মাঝখানে ঢুকে লুকিয়ে পড়ে। ফসলের মাঠে রাতে যারা থেকে পাহারা দিত তারাও কিন্তু যোগ দিয়েছিল এসে এই চোর ধরার কাজে। মানুষ 1-1.5 ঘন্টা খোঁজাখুঁজি করে হাতেমকে না পেয়ে যার যার বাড়ি ফিরে যায়। চুরি যে হাতেম করেছে তা কিন্তু প্রমাণিত হয়নি, কারণ তারা চোরের পরিচয় শনাক্ত করতে পারেনি অন্ধকারে। ফসলের মাঠের উত্তর দিকে গম ক্ষেত পাহারায় ছোট্ট একটা কুঁড়ে ঘরে শুয়েছেন দুজন কৃষক। সাধারণত খড় দিয়ে তৈরি সাময়িক সময়ের জন্য নির্মিত হয় এই সমস্ত ঘর। মাসখানেক পর ফসল কাটার পর আবার এই ধরনের ঘর ভেঙে ফেলা হয়। তারা চোর ধরতে না পেরে ফিরে এসেছে। ঘণ্টাখানেক পর চোখে ঘুম লেগেছে। এমন সময় মাঠের দক্ষিণ দিকে কারো চিৎকারের শব্দে তাদের ঘুম ভেঙে যায়। দুজনে উঠে বসে। নিশ্চয়ই চোর ধরা পড়েছে, আর চোরকে মনে হয় বেধড়ক পিটুনি দেয়া হচ্ছে। তারা দুজনে কাঁথা গায়ে দিয়েই বের হয়েছে এবং বের হয়ে দক্ষিণ দিকে আগাচ্ছে। চাঁদের আবছা আলো থাকায় তাদের কোনো টর্চ লাইট বা বাতির প্রয়োজন ছিল না। তখন মানুষ এভাবে চলতে অভ্যস্ত ছিল। আর তখন টর্চ লাইট আসলে রাখা একটা ব্যয়বহুল ছিল। সবার হাতে কিন্তু টর্চ লাইট থাকতো না। টর্চ লাইট সবার পক্ষে কেনা সম্ভবও ছিল না। ওই সময় গ্রামের হাতে গোনা কয়েকজনের কাছে টর্চ লাইট ছিল। দুজন হাঁটতে হাঁটতে মাঠের মাঝখানে ওই তালগাছের কাছাকাছি এসে গেছে। ততক্ষণে চিৎকার থেমেও গেছে। তখন চারদিকে নিস্তব্ধতা, নীরবতা। দুজনই লক্ষ্য করে তাদের পাশে, তাদের থেকে 50-60 হাত দূরে 4-5 জন মানুষের মতো তারা কোনো কিছু টেনে নিয়ে যাচ্ছে তালগাছের দিকে। ওরা যে মানুষ নয় তারা এই ব্যাপারে নিশ্চিত। উচ্চতা ছিল সাধারণ মানুষের প্রায় দ্বিগুণ। শরীরটা অসম্ভব রকমের কালো। কালো রং বা অন্ধকার কোনো কিছুর সাথে মিল নেই এই কালোর। এটা এমন ধরনের কালো। মুখমণ্ডল মনে হচ্ছে কুকুরের মতো, এছাড়া আকৃতি মানুষের মতোই। ভয়ে দুজনেই ক্ষেতের মধ্যে ঢুকে বসে পড়ে। ওই অবয়বগুলো তাল গাছের নিচে গিয়ে একজন একজন করে টিকটিকির মতো করে বেয়ে গাছে ওঠে। সবার শেষে যে অবয়বটা ছিল সে কোনো কিছু টেনে নিয়ে গাছে ওঠে। অবয়বগুলো এত দ্রুত গাছে উঠেছে তা মানুষ তো দূরের কথা, বানরও উঠতে পারবে না। এই শীতের মধ্যে কুয়াশা ঘেরা রাতে ক্ষেতের মধ্যে ওই দুজন কৃষক অপেক্ষা করে সকাল হওয়ার। অপেক্ষা আসলে খুব বেশি করতে হয়নি। আনুমানিক 30 থেকে 40 মিনিট পর দূর থেকে একে একে মসজিদের আজান ভেসে আসতে থাকে। ভোরের আলো ফুটে ওঠে এবং পাখিদের কিচিরমিচির তাদের কানে আসে। ওরা দুজন খেতে ফিরে না গিয়ে সরাসরি বাড়ি ফিরে আসে এবং সবাইকে এই ঘটনা জানায়। যেহেতু রাতে চোরকে ধাওয়া করা হয়েছে আর ওরা এমন একটা কিছু দেখেছে, তাই এলাকার বেশ কিছু মানুষ
ওদের কথা মতো তাল গাছের নিচে আসে। তারা তাল গাছের উপর সত্যি সত্যি কাউকে দেখতে পায়। ঘটনা জানাজানি হয়ে গেলে কয়েকশো লোক জমায়েত হয় মাঠের মাঝখানে ওই তাল গাছের নিচে। দুজন তাল গাছে ওঠে নিশ্চিত করে একজন পুরুষের লাশ তাল গাছে। থানায় খবর দেওয়া হয়। পুলিশ আসার পর লাশ নামানো হয়। লাশের চোখ উপড়ে ফেলা এবং গলা থেকে পেট পর্যন্ত বুক একদম চিরে ফেলেছে। পুলিশ থানায় লাশ নেওয়ার পরদিন পরিচয় শনাক্ত হয়, এই লাশটা হাতেম আলীর। পরবর্তীতে পুলিশ একাধিকবার এসে তদন্ত করে নিশ্চিত হয় এই কাজ কোনো মানুষের কাজ হতেই পারে না। মানুষ চোরকে পিটিয়ে মেরে ফেলতে পারে, আর মেরে ফেললেও ধামাচাপা দিতে লাশ পুঁতে ফেলবে। এইভাবে বিভৎস নাশকতা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আর যদি মানুষ করেও থাকে, কোনো মানুষের পক্ষে এই লাশ তাল গাছে তোলা সম্ভব নয়। পরবর্তীতে ওই দুই কৃষক কখনো রাতে এই ক্ষেত পাহারা দিতে মাঠে যায়নি। এমনকি বেশ কয়েক বছর পর্যন্ত কেউ মাঠে পাহারা দিতে থাকেই নাকি, মানে কেউ থাকেই নাকি, এমন একটা অবস্থা, এমন একটা আতঙ্ক মানুষের মধ্যে কাজ করেছিল। এবার আসি তাল গাছকে কেন্দ্র করে তৃতীয় এবং শেষ ঘটনায়। সাল আনুমানিক 1980 বা 85 হবে। মাঠের মাঝখানে ওই তাল গাছের কাছাকাছি এক ক্ষেতে 3 জন দিনমজুর কাজ করছে। জমি চাষ করার পর কোদাল দিয়ে মাটি প্রস্তুত করা হচ্ছে। গৃহস্থ দুপুরবেলা খাবার জন্য ওদেরকে ডেকে আনতে খেতে যায়। সময়টা ভর দুপুর হবে, জোহরের আজান হয়ে গেছে। তখন আশেপাশে কোনো ক্ষেতে কোনো মানুষজন ছিল না। অর্থাৎ ওই মাঠের ওই দিকে এই 3 জন শ্রমিকই শুধু কাজ করছে, এদিকে অন্য কেউ নেই। গৃহস্থ ক্ষেতের কাছে যাওয়ার পর দেখেন 3 জন শ্রমিক তাল গাছের কাছে 3 জায়গায় পড়ে আছে। তিনি তাৎক্ষণিক ফিরে এসে কয়েকজন লোক ডেকে নিয়ে ওদের কাছে যান। পর্যবেক্ষণ করে দেখা যায় একজন মৃত, বাকি 2 জন আহত এবং অজ্ঞান অবস্থায় পড়ে আছে। মৃত শ্রমিকের শরীরে সামান্য কিছু আঁচড়ের দাগ এবং ঘাড়টা মটকানো, ঘাড়টা উল্টো দিকে ঘোরানো। বাড়িতে প্রাথমিক চিকিৎসার পর ওই 2 জনের হুঁশ ফিরে আসলে তারাই মূলত ঘটনাটা জানান কি হয়েছিল। তারা কাজ করছিল, কাজের এক পর্যায়ে তারা তাদের পিছনে লক্ষ্য করেন যে তাল গাছের কাছে একটা মুরগি বাচ্চা নিয়ে খাবার খাচ্ছে। যেহেতু দিনের বেলা এবং তারা 3 জন লোকই এখানে আছে, তারা 3 জনই দেখছে, তাই কোনো অস্বাভাবিক কিছু মনে হয়নি তাদের কাছে। তারা তাদের কাজে মন দেয়। একসময় তাদের একজন মুরগি ধরতে যায় ধাওয়া করে, বাকি 2 জন কিন্তু কাজ করছে। মিনিট 5 পর 2 জন ওই শ্রমিকের চিৎকার শুনে পেছনে তাকায়। তারা দেখে যে সেই শ্রমিকটা শূন্যে ভেসে আসে, সে শূন্যে কিন্তু ভাসছে, শূন্যে ভেসে আছে, আর তার 2 হাত দিয়ে গলা মনে হচ্ছে কারো কাছ থেকে ছুটাতে যাচ্ছে, মানে তার গলাটা কেউ চেপে ধরে আছে আর সে 2 হাত দিয়ে তার গলাটা ছুটাতে যাচ্ছে। তারা 2 জন দৌড়ে তার কাছে যেতেই সে মাটিতে পড়ে যায়। আবার কোনো কিছু তাকে শূন্যে তুলে ফেলে, মনে হচ্ছে কোনো কিছু তাকে শূন্যের উপর তুলে গলায় চাপ দিচ্ছে, শ্বাস রোধ করার চেষ্টা করছে, আবার ছেড়ে দিচ্ছে। এবার ওই 2 শ্রমিক ভয় পেয়ে ওখানে দাঁড়িয়ে যায়। তারা ঝড়ের মতো একটা বাতাস অনুভব করে, মনে হচ্ছে তাল গাছ এই বুঝি ঝড়ে ভেঙে যাবে। এত কিছুর পরও তারা কিন্তু তাদের গায়ে কোনো বাতাস অনুভব করেনি। বিশাল লম্বা ছিপছিপে কালো একটা কিছু তাল গাছ থেকে লাফ দিয়ে মাটিতে নামে। তারা 2 জন শুধু এ পর্যন্তই বলতে পারে, দিন দুপুরে তারা এই জিনিসটা দেখেছে। এরপর তারা অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে আসার পর তারা শুধু এতটুকুই বলেছিল। আর তারপর তারা জানে যে তাদের সেই সাথী ভাই শ্রমিক সে আর জীবিত নেই। এই তাল গাছ নিয়ে ছোটোখাটো অনেক ভয়ের ঘটনা আছে, তবে এই 3টা ঘটনা নাকি সবচেয়ে ভয়ঙ্কর ছিল। 1971 সালের পরবর্তী এবং 80-85 সালে যে সমস্ত ঘটনাগুলো সচক্ষে দেখেছেন, এমন অনেক লোক নাকি এখনও জীবিত আছেন। তারা এই সমস্ত ঘটনার সত্যতা আরও ভালো করে বলতে পারবেন। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি জিল্লুর রহমান ভাইকে। দারুণ দারুণ ঘটনা প্রতিনিয়ত আপনি আমাদেরকে পাঠাচ্ছেন। আপনার জন্য অসংখ্য শুভকামনা, অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা আমরা এভাবেই পেতে থাকবো ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আপনাদেরকে ধন্যবাদ পুরো সময়টা আমাদের সাথে থাকার জন্য। আশা করছি এভাবেই সব সময় আমাদের সাথে আপনারা থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করতে হচ্ছে। আসছে বৃহস্পতিবার
থার্সডে নাইটের নতুন আরও একটি আয়োজন নিয়ে ইনশাল্লাহ আমরা হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদেরকে বেশি বেশি করে সত্য ভয়ের ঘটনাগুলো পাঠাতে থাকবেন লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldmedia@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। যারা এখনও এই ভিডিও লাইক বাটন প্রেস করেননি, অনুরোধ করছি ভিডিও লাইক বাটন প্রেস করে দিবেন, আর ঘটনাটা কেমন লাগলো তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছেই, আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনাদের মতামত জানাতে পারেন। ভিডিওর লিঙ্কটাও শেয়ার করে দেবার অনুরোধ করছি আপনাদের আইডিতে, তাহলে আপনাদের আইডিতে থাকা আরও অনেক বন্ধু বান্ধব তারা আপনাদের হরর ওয়ার্ল্ড সম্পর্কে জানতে পারবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনাদের হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। Feel the real fear with us.